হ্যাঁ ওকে বেগেছে বেগেছে বলো লাগাড়া স্টার্ট করো হ্যাঁ স্টার্ট রেসপেক্টেড মাননীয় স্পিকার স্যার, সবার কাছের পক্ষে আমি প্রণয় ঘোষ। প্রথমেই বলি, অভিজ্ঞ রাজনীতিবিদ হলেই নাকি সে অপরিণত হতে পারে না বলে আমার পক্ষের বন্ধু যে সওয়াল করেছে তা একটু বিচার্য বিষয়। তার কারণ যে শাসক তিনবার ধরে যদি ক্ষমতায় থাকেন, তারপরে কোনো একটা দুর্ঘটনাকে স্ট্রোক ফেটে গেছে বলা বা টিভিতে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে বলা, এটা অপরিণামে তিনি নামান্তর। আমি বলছি সুভাষ চন্দ্র বসু নিঃসন্দেহে বিখ্যাত ব্যক্তি, কিন্তু তিনি জীবনে অনেক অপরিণামদর্শী এবং অনেক অপরিণত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য তিনি শীর্ষ নেতৃত্ব অর্জন করতে পারেনি। এই শুরু হয়েছিল কোথা থেকে জানেন? গান্ধীজির সঙ্গে প্রথম তার বিরোধ। কি সেই বিরোধ? না, যখন আমরা দেখেছিলাম যে কংগ্রেসের নির্বাচনই হচ্ছে শেষ নীতি, আর এই নির্বাচনেতেই কিন্তু তিনি তার বিরোধিতা করেন, পট্টবী সীতারামাইয়াকে তিনি হারিয়ে দেন। খুব ভালো কথা, কিন্তু তারপর কি হলো? কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে কিন্তু তিনি গঠন করতে পারেননি। যখন কংগ্রেসের দক্ষিণপন্থীতে তারা 12 জন পদত্যাগ করেন, তখন কিন্তু সেই গান্ধীজির উপরই ভরসা করতে হয়, কারণ তখন পন্থ একটা নতুন কমিটির প্রস্তাব দিয়েছিলেন সেখানে। সেই পন্থের কমিটিতে কিন্তু সবাই গান্ধীবাদী ছিলেন, তাতে কিন্তু বিপুল তোলপাড় হয় এবং তাতে শালীনতার মাত্রা চলে যায় সেই অধিবেশনে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে গান্ধীজি বলেছিলেন, তুমি তাহলে তোমার মতো একটা কমিটি তৈরি করো। কিন্তু অসহায় নেতাজি ছিল হয়ে পড়েছিলেন, কারণ তার কমিটি তৈরি করতে হতো কার নির্দেশে? ওই গান্ধীজির লোকজনদের নিয়ে। ঐতিহাসিক গবেষক লেনিন বেডেন তার বইয়ে তিনি বলছেন পরিষ্কারভাবে, গান্ধীজির অনুবাদকে সব গান্ধীর যারা অনুগামী তাদের সবসময় হারাতে চাইতেন, কিন্তু তাদের উপরই এর যে নির্ভরতা সুভাষের, তার তাকে অসহায় লাগছিল। মাননীয় স্পিকার স্যার, কমলেশ ত্রিপাঠী 4টে ভুলকে অমার্জনীয় বলেছেন। তার মধ্যে প্রথম যে ভুলটি হলো সেটা হচ্ছে গান্ধীজিকে নেতাজি মনে করেছিলেন একজন বৃদ্ধ, অপরিণত এবং যিনি গণ আন্দোলন সংগঠিত করতে অক্ষম। এটা তার সবচেয়ে বড় ভুল ছিল। কেন বলছিল? কারণ গান্ধীজি ওপর মহলে অর্থাৎ কংগ্রেসের ওপর মহলে তার যে প্রভাব ছিল, তার কোনো প্রভাব নেতাজির ছিল না। নেতাজির অভিন্ন হৃদয়ের বন্ধু দিলীপ কুমার রায় বলছেন যে স্বয়ং বাংলাদেশেতেও কিন্তু নেতাজি নিঃসঙ্গ থাকতেন, একা একা থাকতেন। অর্থাৎ এই যে পাঁচ বোঝা, মানুষের পাঁচ বোঝার ক্ষেত্রে অনেকখানি এগিয়েছিলেন কংগ্রেসের এই দুই রাজনীতিকরা। এরপরে যে জিনিসটাকে অপরিণামদর্শী বলছেন আমাদের বিশিষ্ট অধ্যাপক মীনাক্ষী চৌধুরী, সেটা হলো ফেডারেশনের প্রশ্নে কংগ্রেসের নেতাদের এককভাবে দোষী সাব্যস্ত করা। এর মাধ্যমে কিন্তু কোনো লাভের লাভ হয়নি, উল্টে বিরোধীরা রেগে গেছিলেন এবং তার যে অগ্রজ সুরেশ চন্দ্র বসুকে চিঠি চাপাটি চালাচালি করেন বিদেশি নেতাদের, কংগ্রেসের উচ্চস্তরের নেতাদের সঙ্গে, সেগুলোতে কিন্তু হাতে আরো অস্ত্র পেয়ে যায় কংগ্রেস নেতৃত্ব। তার যে তৃতীয় ভুল, সেই তৃতীয় ভুল ছিল কি? না, সেই তৃতীয় ভুল হচ্ছে ওয়ার্ধাতে যখন গান্ধীজির সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল সেটাকে ভালোভাবে মিটিয়ে না নেওয়া। আর চতুর্থ ভুল অবশ্যই ছিল বামপন্থীদের প্রতি অগাধ আস্থা দেখানো। কারণ আমরা দেখেছিলাম ৩/৯/১৯৩৯ সালে তিনি যখন ফরওয়ার্ড ব্লক গঠন করছেন, তখন কিন্তু এই বামপন্থীরা উৎসাহ দেখিয়েছিল। তিনি মনে করছিলেন এটা কংগ্রেসের একটা উপদল হবে এবং বামপন্থীদেরকে তিনি সংঘবদ্ধ করতে পারবেন। কিছুদিনের মধ্যেই দুটি আশায় তার বীজ বাউদলে চলে যায়। তার কারণ এই কংগ্রেসের এই সময় কিন্তু কংগ্রেস সোশ্যালিস্ট দল এবং বামপন্থীরা কিন্তু নেতাজিকে খুব একটা গুরুত্ব দেয়নি। তার প্রমাণ পাওয়া যায় কি? না, সিপি যোশী 1939 এপ্রিল মাসে লিখছেন যে আমাদের এই মুহূর্তে সবার আগে দরকার একটা ঐক্যবদ্ধ সংগ্রাম, যেই সংগ্রাম পরিচালিত হবে গান্ধীজির নেতৃত্বে। অথচ এই বামপন্থীরাই কিন্তু তাকে উস্কেছিলেন নেতাজির বিরুদ্ধে যাওয়ার জন্য এবং ত্রিপুরা কংগ্রেস কিন্তু তিনি সেটাই করেছিলেন। মাননীয় স্পিকার মীনাক্ষী চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে গান্ধীজির সঙ্গে জওহরলাল নেহরুর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু অনেকাংশেই বানানো হয়েছিল। কারণ জওহরলাল নেহরু কোনোভাবেই তাদের সম্পর্ক নষ্ট করতে চাননি, তিনি একটা নিরপেক্ষ নীতি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা নিতে পারেননি। তিনি মনে করেছিলেন তার বিরুদ্ধে উস্কানিদাতা হিসেবে ছিলেন কে? না, জওহরলাল নেহরু। কিন্তু এই জওহরলাল নেহরু তার পদত্যাগপত্র সংশোধন করার জন্য কিন্তু আপিল করেছিলেন। মাননীয় স্পিকার স্যার, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন প্রখ্যাত ইতিহাস গবেষক রয়েছেন, তিনি পরিষ্কারভাবে দাবি করছেন নেতাজিকে কংগ্রেস ভাঙার জন্য এবং বলছেন যিনি একটাও গণ আন্দোলনের নেতৃত্ব দেননি, তা সত্ত্বেও তিনি কিভাবে কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাদের পিছনে এত সময় ব্যয় করেন। মাননীয় স্পিকার, আমাদেরকে বুঝতে হবে, আমার পক্ষের বক্তা বলেছেন যে তিনি কোনোদিন নাকি সাম্যবাদীতে বিশ্বাসী ছিলেন না। নেতাজির মধ্যে চরিত্রের মধ্যে যেমন হটকারিতা ছিল, তেমনি ছিল স্ববিরোধিতা। নেতাজি প্ল্যানিং কমিশন করছেন ভারতবর্ষের উন্নতি করার জন্য, তিনি ভাবছেন, আবার একই সাথে সমান্তরালভাবে
ফ্যাসিস্ট শক্তিকে ঢেকিয়ে রাখার চেষ্টা করছেন। এই দুটো হাত ধরে যদি করে চলতে দিন ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো চলতে পারে না। তাই আমি মনে করি নেতাজি নিঃসন্দেহে বীর, কিন্তু তিনি কিছু অপরিণাম সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্যই তিনি শীর্ষ নেতৃত্বের ধারে কাছে পৌঁছতে পারেননি। এবং যদি ভারতবর্ষের শীর্ষ নেতৃত্বের যে মানদণ্ড যেখানে থাকে সেইখান থেকে নেতাজি রাজনীতির থেকে নেতাজি কিন্তু অনেকখানি পিছিয়ে ছিলেন। নমস্কার, ধন্যবাদ।